বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, নামটা শুনেই বুঝতে পারছিস, আর যে ভারতীয় লেখা লয়, আর যেটা নেওয়া হয়েছে যে ইংরেজি থেকে ভেরি ওল্ড ম্যান উইথ এনোরমাস উইংস। দেখ ওটার বাংলা করলেও বুঝতে পারছি বিশাল ডানা, বল বল বল। আচ্ছা দেখ, আর মনে রাখবি গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ হচ্ছে নোবেল পাওয়া লোক, মানে বিখ্যাত লেখক আর কি, 1982-তে নোবেল পেয়েছেন। দেখ আগেই বলে দিই, আগে একটা ছোট্ট জিনিস বুঝাবো, তারপর পড়াটায় যাবো। বুঝাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোরা অ্যাভেঞ্জার সিরিজের তো সবাই দেখছিস বটে, তোরা অ্যাভেঞ্জার সিরিজের সিনেমা কেউ না কেউ দেখেছিস। আচ্ছা স্পাইডারম্যান সবাই জানিস, স্পাইডারম্যান কোথায় উড়ে উড়ে বেড়ায় বা ঝুলে ঝুলে বেড়ায়? ওই বিল্ডিংগুলো কোথাকার? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। এরপরে একটা কথা বলি, নিউ ইয়র্ক বাস্তবের জায়গা না অবাস্তবের? না, নিউ ইয়র্ক বাস্তবের জায়গা না অবাস্তবের? তো বাকি বোকার কি আছে, বাস্তবের জায়গা। স্পাইডারম্যান বাস্তবের না অবাস্তবের? অবাস্তবের। ভেবে দেখ, আমি যদি নিউ ইয়র্কের জায়গায় এমন কোনো জিনিস তৈরি করতাম যেটাতে স্পাইডারম্যান উড়ে বেড়াচ্ছে, তাহলে আমি বাস্তবটা আনতে পারতাম না। নিউ ইয়র্কের মাটিতে স্পাইডারম্যান যেটা অবাস্তব জিনিস একটা আমি দেখালাম, তার উড়ে বেড়াচ্ছে। এইটাকে বলে ম্যাজিক রিয়ালিজম, মানে ম্যাজিকটা রিয়েলে হচ্ছে। মানে কি বলতে, একটা সাধারণ মানুষ স্পাইডারম্যানকে উড়তে দেখি অবাক হচ্ছে, কে এরকম উড়ে বেড়াচ্ছে, আর এমন একটা জায়গায় দেখালাম সবাই উড়ে বেড়াচ্ছে, এখানে কেউ অবাক হবে না, বলে কিনা? তাহলে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার, যেটা নিউ ইয়র্কের টাইম স্কোয়ারটা হচ্ছে বাস্তব, আর স্পাইডারম্যান হচ্ছে একজন অতি বাস্তব বা পরা বাস্তব বা সুপার ন্যাচারাল। তাহলে এইটাকেই বলছে ম্যাজিক রিয়ালিজম। রিয়ালের জায়গাতে, মানে বাস্তবের মাটিতে ম্যাজিক দেখানোটাই হচ্ছে ম্যাজিক রিয়ালিজম। জিনিসটা বুঝলো না? সেরকমই একটা হচ্ছে রচনা হচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো, মানে একটা বুড়ো যার বিরাট বড় ডানা, বলে কিনা? দেখ পুরোটা হবে না, যতটা হয়। বৃষ্টির তৃতীয় দিনে, চুপ কর এবার, চুপ কর। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভিতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। কাঁকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলতে দিয়েছিল, মানে এদের বাড়িতে সমুদ্রের পাড়ায়, এটুকু বুঝতে পারলি। বৃষ্টির দিনে উঠানে এত কাঁকড়া চলে এসেছে, এগুলো ফেলে আসতাম। আমি তো প্রথম পড়ার সময় ভাবছিলাম যে এত আই ছিল তো ফেলার কি দরকার, ওরাই রাখে। এবার শুন, লাল কাঁকড়া দ্বীপ আছে কিন্তু দীঘাতে, কেউ খায় না। মন্দারমণিতেও আছে হয়তো, কিন্তু খায় না কেউ। দেখ আমি দীঘার একটা জায়গায় দেখেছিলাম, কিন্তু হ্যাঁ কিন্তু খায় না কেউ। দেখ কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদ গন্ধটার দরুন। মঙ্গলবার থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু, আর বেলাভূমির বালি, মানে বেলাভূমি বলতে তোরা ইংরেজিটা ভালো বুঝিস, বিচ। বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদার পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠানের পেছন কোণটায় কী সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো খুবই থুত্থুরে বুড়ো কাদার মধ্যে মুখ গুঁজে উপুড় হয়ে শুয়ে আছে, আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। একটা জিনিস তবে আরেকটা জিনিস বলে রাখি, এই রচনাটা আমার পার্সোনালি মনে হয় যে কিছু কিছু জায়গায় অনুবাদটা বড় খটোমটো, মানে আরও ভালো ভাবানুবাদ হতে পারত, আমার পার্সোনালি মনে হয়েছে। তাই কিছু কিছু জায়গায় মনে হবে তোদের ওদের ব্যক্তিগত মত। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে। এলিসেন্দা হচ্ছে তার বউ। যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক, তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোগলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা, সে জাঁকজমক একেবারে উধাও হয়ে গেছে। বলছি ওকে দেখে পর যদি মনে হচ্ছে কোনো কালে হয়তো বিরাট একটু স্টাইলিশ লোক ছিল হয়তো, এখন সেটা একদম পুরো ঝোড়ো কাকের মতো হয়ে গেছে আর কি। ঝোড়ো কাক বুঝতে পারছি, মানে ভিজে কাক যে জানা ঝাপটালি যেমন উদুক খুঁড়ে টাইপের দেখতে হয় এরকম আর কি। আর ঝোড়ো কাক বলতে আমার মনে পড়ে যায় মাঝে একটা স্টাইল বেরিয়েছিল, সব চুলগুলো উপর দিকে উঠিয়ে জেল লাগিয়ে, ওইটা পুরো একদম আমার পিওর মনে হয়তো কাক স্টাইল।
স্টাইল। দেখ, হ্যাঁ, তার ওইটাই আর কি। তার অতিকায় শিকারি পাখির ডানা, নোংরা অর্ধেকটাই পালক খোসা, চিরকালের মতো কাদায় জট ফাঁকিয়ে গেছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছ থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিল, বরং শেষটাই একে বেশ চেনা চেনাই ঠেকলো। আচ্ছা, বাস্তবের মাটিতে এরকম একটা জীব দেখছি। আমাদের এখানে কী হইলে সে মোটামুটি ওখানে নয় 3 কিলোমিটার দৌড় প্রথমে, ওটা কিনা এখানে কিন্তু ওটা স্বাভাবিক নিয়ে নিচ্ছে। সে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিল, বরং শেষটাই এসে বেশ চেনা চেনাই ঠেকলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা, আর তার উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যাস থাকে, তেমনি রিনরিনে গলায় কি একটা দুর্বোধ্য বলিতে জবাব দিল। খালাসি বলতে সমুদ্রের যে নৌকা যায় বা ট্রাকেরও বলা যায়, এখানে তো সমুদ্রে, তো সমুদ্র বলছি, সমুদ্রের জাহাজের মালগুলো যারা খালাস করে, খালাস মানে খালি করে নামায়, তাদেরকে খালাসি বলে। সেটা ট্রাকেরও বলা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু এখানে আমি কেন জাহাজ বলছি বল, সমুদ্রে ট্রাক চলবে। ওই কারণেই ওরা ডানা দুটো ঝামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতো এই সিদ্ধান্তে পৌঁছলো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নামে। বুঝ কত নর্মাল নিলেও এটা ভাবা যায়। হয়তো ভাবছে এইটা কোনো বিদেশে অন্য কোনো দেশের জাহাজ ছিল, সমুদ্রে ডেবে উল্টে গেছে, দিয়ে পড়ে আছে। এটা ওইরকম ভাববি তুই, এটা ডানাযুক্ত লোক পড়ে আছে। অথচ তবু তাকে দেখাবার জন্য ওরা এক পড়োশিনীকে ডেকে আনলো। শোন, গল্পটা দারুণ ইন্টারেস্টিং। এবারে সবচেয়ে জ্ঞানী লোক কারা বলতে সবাইকার প্রতিবেশী। সেটা তোর প্রতিবেশী, তোর সম্বন্ধেও মনে হয়, সেটা কোনো ভাবিস না। আচ্ছা, পড়োশিনীকে ডেকে আনলে সে আবার জীবন মৃত্যু সব গালি খুঁজিরই হদিস রাখে। আর তার দিকে শুধু একবার তাকিয়েই সে পড়োশিনী ওদের বোঝাতে দেরি হলো না যে এ একটা মস্ত ভুল করছে। মানে ডাকি পাঠিয়েছে তোকে যদি মতামত, একবার তাকিয়ে একটা বিরাট বড় ভুল করছো। কি এই যে এক দেবদূত, মানে শিওর এটা দেবদূত। মানে আমরা গোদা বাংলায় বলি কিছু লোক আছে সব জানতা গামছাওয়ালা, এই টাইপের। এই যে এক দেবদূত। পড়োশিনী তাদের বললেন নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুসল বৃষ্টিতে তাকে একেবারে পেড়ে ফেলেছিল। ও বুয়ার ফুলের উত্তর রেডি। বলছি কি, যে বাচ্চাকে নিতে আইছিল দেবদূত বটে, কিন্তু এমন বৃষ্টি হয়েছে যে বুড়া হয়ে গেছে, তো একদম পড়ে গেছে এমনি। পরের দিন জেনে গেল যে পেলাইয়ের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতের কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো ওই পড়োশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছ থেকে তখন দেবদূত ওই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রে পালিয়ে বাচ্চা নিদর্শন, ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সাহায্য পেল না। বলছে জ্ঞানে ঝুনো বিরাট পণ্ডিত পড়োশিনীকে কোনো কাউন্টার কিছু করল না, ওইটাই মানিয়ে নিল। নাহলে হয়তো জুতো পেটা করতো, কিন্তু বললো দেবদূত, তাই আর কিছু করল না। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে তাদের পালের খাটো মুগুরটাই সে সশস্ত্র। মানে সমুদ্রের তীরে নৌকা থাকে, পাল থাকে, পালের উপরটাতে কোনো একটা ডান্ডা লাগা থাকে, সেটা মুগুরের মতো দেখতে হয়। বলছে সেইটা তো সশস্ত্র, মানে ওইটা নিয়েছে ধীরে ধীরে যাচ্ছে, মানে ভয় তো আছে ভিতরে। আর রাত্রিরে শুতে যাওয়ার আগে তাকে সে কাদা থেকে হিঁচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলো। মানে ওই যেখানে পড়েছিল সেখান থেকে তুলে নিয়ে মুরগির খাঁচাটায় যেয়ে রাখলো। মাঝ রাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখন একটার পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠলো, মস্ত একটা খাই নিয়ে। তার গায়ে জ্বর নেই, জ্বর থামলে তার খিদা বেড়ে যায়। তখন ওরা একটু দরাজ-দিল হয়ে উঠলো। দরাজ-দিল মানে উদার মন হয়ে উঠলো। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলাই করে বার দরিয়ায় তার নিয়তের কাছে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটা মাত্র যখন উঠানে গিয়ে হাজির হয়ে ওরা দেখতে পেল পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গতামাশা করছে। কারোর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই। তাদের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। সকাল 7টার আগেই পাদ্রে গনসাগে এসে হাজির। পাদ্রে দেখ, অ্যাকচুয়ালি ল্যাটিন ভাষার লোক তো, তাহলে পাদ্রিটাকে বলে, সেই পাদ্রিটাকে ল্যাটিনে বলছে পাদ্রে। গনসাগা হচ্ছে আমাদের যেমন পুরোহিত থাকে, মুসলিমদের মৌলবি থাকে, সেরকম এদের হচ্ছে পাদ্রি। সে পাদ্রি গনসাগে এসে হাজির। এক অদ্ভুত বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসছেন। মানে ও সকালবেলায় খবর পাই একদম দৌড়ে আছে, বুঝতে পারছি। এবার ওকে কিছু বলতে হবে, ঈশ্বরের লোক বটে। আচ্ছা, হন্তদন্ত হয়ে ছুটে এসছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে। রংবাজ বলছে
দেবের একটা সিনেমা আছে রংবাজ, এবারে কথা শোন, ওইটাতে নিশ্চয়ই ও ফচকে আমি কিছু করছি, আমি দেখিনি সিনেমাটা না, কথা শোন। আমি প্রথম একটা দুটো সিনেমা ট্রেলার প্রমোট দেখেছি, ড্রেসগুলো দেখবি, ওই যে সিনেমাগুলোর নাম পাগলু 3, পাগলু 4, ড্রেসগুলো দেখবি এবার, চেপটা মার্কা প্যান্ট, চেপটা মার্কা জামা, চুলটাকে এমনি করে কেমন করে একটা পিডিং করে ঘুরে বেড়ানো সিনেমা, মানে ওটা হচ্ছে কি বলবো, বলার কিছু নাই। যাই হোক, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এটি কি বলতে নেই, যে দর্শকরা এতে হাজির হয়েছে, তাদের মধ্যে বলছে যারা রংবাজ নয়, মানে বেশি মানে ওই কী বলবো আর কি, রেলা নয়, গোদা বাংলা আমরা যেটা বলি নয়, এসে হাজির হয়েছে। আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম কল্পনা ধরতে শুরু করেছে। আমাদের কাজ হচ্ছে কি বলতে নেই, জগতে যেগুলো আমাদের কাজ লয় সেগুলো নিয়েও ভাবেই চুপ কর তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরো পিতা নাম দেওয়া হচ্ছে। বলছে ভিড়ের মধ্যে একটা লোকও ছিল খুব সহজ সরল, সে বলছে এক কাজ করো, ইয়াকে গোটা জগতের পিতা নাম দিয়ে দাও। আমি বলতে চাইছি তোদেরকে কেউ কিছু করতেই কি বলছে, ইয়ারা আসি পর কী করছে, ইয়ারা আসি পর নিজের মতো কাজ শুরু করে দিয়েছে, ভাবতে শুরু করে দিয়েছে কী করা যায়, ইকে পটে, মানে কোনো কাজ না থাকলে মানুষ কী করে, জেসিবির মাটি গুঁড়ো দেখে ওইরকম। দেখ, অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সমস্ত সব যুদ্ধ বিগ্রহ জিতে দিতে পারে। তার মধ্যে একটা বুদ্ধিমান লোক আছে, কঠিন হৃদয়, মানে সে ওর দুঃখ কষ্ট দেখে মানে পিঘলাচ্ছে না, হিন্দিতে যেটা বলে। কি বলছে ও, কি বলছে, এই এক কাজ করো, 5 স্টার সেনাপতি করে দাও, তাহলে সব যুদ্ধকে আমাদেরকে জিতিয়ে দিবে আর কি। আচ্ছা, কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীর কোনো ডানা, কিছু দূরদর্শী মানে বায়োলজিস্ট চলে আসছে বড় বুঝতে পারছিস, আবার ভালো বলছি দেখে মানে জেনেটিক বায়োলজিস্ট চলে আসছে, সে হচ্ছে কী বলছে, দূরদর্শী লোক মনে হলো তাকে দিয়ে পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া হোক, তাতে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, তারাই তখন ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। বুঝ, বিরাট পণ্ডিত লোক আছে, কিছু এলন মাস্ক আছে আর কি। কিন্তু পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে ছিলেন একজন হাট্টা কাট্টা কাঠুরে। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে তিনি ওই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন। তাকে যখন এই ভেবাচেকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মতো একটা অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল, সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজরির উচ্ছিষ্ট। ছোট হাজরি বলছে ভাই, অনেকে দেবদূত ভাবে 2 পয়সা দিয়ে 2-4 টাকা দিচ্ছে, ভাবছি বাবা এইটা দিয়ে আমার দাদা পুণ্য হয়ে যাচ্ছে। মানে কি বলতেনি, আজকে সকালবেলায় শালবনির মোড়টাতে যে লোকগুলো উল্লাস করে ধুলাটের জন্য ছাগল কাটলেও, কালকেই সে বলবে ইস আতঙ্কবাদ, তোরাও তো আতঙ্কবাদী। সকালবেলায় 4টে ছাগলকে টেনে এনে কাটে, তোর ধুলার তো ছাগলের বাপের কি, তুই যে কাটলি। মোড়টাতে বন্যা বই দিল। আমি ভাবছি যে এরাও ফেসবুক পোস্ট হয়ে যাইব, কেন তুই তো ওই ছাগলটাকে ধরে এনে কেটেই দিলি, উল্লাস করে কাটলি। জাতি চাইছে না ছাগলটা, আমি স্কুল বেরোচ্ছি তখন, জাতি চাইছে রে এ নিয়ে পর একদম মানে ফুর্তি, ওটা দেখছে আবার কিছুজন, বলছি দেখছি ওটা দেখার জিনিস। তাহলে একতরফা তো আতঙ্কবাদী মানুষ বটে, তুই একদিকে বলছিস কি নৃশংস হত্যা করেছি, কি নৃশংস, এটা কোন তরফ থেকে নৃশংস নয়। আমি আবারও বলছি, খাওয়াটাকে কন্ট্রোল করা জটিল, কিন্তু সেলিব্রেট অনেকে আবার দেখছে, দাঁড়িয়ে দেখছে যেমন কি একটা দৃশ্য হচ্ছে। যাই হোক, দেখ সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজিরের উচ্ছিষ্ট। ভোর ওঠা দর্শকরা এসে সব তাকে ছুড়ে দিয়েছে। পাদ্রে গনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে তাকে ল্যাটিনে সুপ্রভাত জানা, শুন দেবের, আমরা যেমন সংস্কৃতে দেবনাগরী ভাষা বলি, সেরকম ওর পাদ্রে গনসাগার মধ্যে ল্যাটিন ভাষায় কেবলমাত্র দেবতা ল্যাটিনে যেই বলিছ, কী বললাম, মুরগি খাঁচার মধ্যে ঢুকে ল্যাটিনে সুপ্রভাত জানালেন। জগতের ধৃষ্টতার অধ্যত্ততার অচেনা বলে সে শুধু প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বলল তার ভাষায়, মানে বা ল্যাটিনের কথা শুনে কিছু একটা বলল। এ যে এক চোচ্চোর ফেরেম্বা, যে বিষয়ে তল্লাটের যাজনপল্লীর এই পুরুষটির কোনো রকম প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। বিশেষ যখন দেখতেই পেল যে ঈশ্বরের ভাষা বোঝে না, কিংবা জানেও না কী করে ঈশ্বরের উজির নজিরদের সম্বোধন করতে। যে যার ইগলি পড়ে আছে, ও যে ল্যাটিনে গুড মর্নিং বলিছে, আর ও কিছু একটা উত্তর দিয়েছে যেটা বুঝতে পারে নাই, দিয়ে বলছে এটা মনে হচ্ছে দানব টাইপের কিছু ওঠে, কারণ এই তো ভগবানের ভাষাই বুঝেনি। আবার বুঝে দেখ, ভগবানের লোক ওকে গুড মর্নিং বলতে গেছে, ওকে পাল্টা কিছু বলছেও না, মানে পৃথিবীতে মানে ইয়ার ইগোতে চলে আসছে আর কি, বুঝতে পারছিস। দেখ তাহলে ও আর ইগোতে আছে কি, যে ঈশ্বরের ভাষা বুঝছে না, ঈশ্বরের লোক আছে, ও গুড মর্নিং বলছে, ও কোনো পাত্তা দিচ্ছে নি, তার মানুষ দেবতা লয় দানবী বটে।
তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছ থেকে দেখলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তার ডানাগুলোর পিছন দিয়ে গজিয়ে নানা রকম পরভৃত মানে অ্যাকচুয়ালি তোরা দেখতে পাবি কাক। আমি এখানে বলবো সবচেয়ে ভালো করে মনে রাখবি পরজীবী। তার ডানা থেকে অনেক পরজীবী বেরিয়েছে। আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে পার্থিব সব হাওয়া। দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটা কথামৃত আউড়ে কৌতূহলীদের হুঁশিয়ারি করে দিলেন ছলা কলাহীন সাদা সিধে অকপট লোক হওয়ার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে এই জায়গাটা একটা ভিতরের অর্থ বলবো, যে রোমান ক্যাথলিকের হুল্লোড় উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেওয়ার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। ভেবে দেখ, খ্রিস্টান মতে প্রথম পুরুষকে অ্যাডাম আর প্রথম মহিলা হচ্ছে ইভ। আমরা যেটা মনু আর সংহিতা বলি, ওটা কিনা ওদেরও কিন্তু ছিল। দেখ, একটা ফল ইভ বলেছিল খাবো, সেটা অ্যাডামকে বলা ছিল যে স্বর্গের অ্যাপেল ফল সম্ভবত, সেটা খেলেই বলছিল নাকি একদম স্বর্গচ্যুত হবে। ইভের কথাতে অ্যাডাম পাড়তে গেছিল। আর ওদেরকে ওইটা খাওয়ার জন্য কে প্ররোচনা দিয়েছিল বলতো? ও ঠিক বেরিয়ে যাবে। কে প্ররোচনা দিয়েছিল বলতো ওদেরকে খাওয়ার জন্যে? ওদেরকে প্ররোচনা দিয়েছিল শয়তান। এমন প্ররোচনা দিয়েছে শয়তান, যাতে সে মানে শয়তানের ইংরেজি শয়তান আর কি, তো যাতে সে ওইটা খায়। সেরকম বলছে প্রতিটি ভালো উৎসবকে পণ্ড করে দেয় শয়তান। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি আর উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে দেওয়ার মতো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতে শনাক্ত করার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। কি হয়েছে? কি ওটা সাপ? ও বলছে যে একটা জাহাজ যদি মানে একটা উড়োজাহাজের ডানা আছে, তাহলে আর কোনো পাখিরও ডানা থাকতে পারে, তাই পাখি আর উড়োজাহাজের মধ্যে ডানা দিয়ে তফাৎ করা যায় না। তাই এটা ডানা আছে বলেই তাকে দেবদূত বলা মোটেও যাবে না। বিরাট লজিক। আচ্ছা দেখ, তৎসত্ত্বেও তবে দেবদূতের শনাক্ত করার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বুঝে দেখ, তিনি তার বিশপকে একটা চিঠি দেবেন। বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে চিঠি লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহন্তকে। মানে ও একটা চিঠি দিবে, এটা জানার জন্য কি বটে, ও আর হায়ার অথরিটিকে দিবে, ও আবার আরও হায়ার অথরিটি, এ দিবে বিশপকে, বিশপ দিবে আর্চ বিশপকে, আর্চ বিশপ দিবে মহন্তকে। তারপরে ওটা চিঠি আসবে দিয়ে গিয়ে বটে, তখন কি থাকবে করে ও উড়ি পালাবে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলেই গিয়ে পড়ল বন্ধা হৃদয়ের উপর। তার বিচক্ষণতা দূরদর্শিতা সকলে গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়লো যে কয়েক ঘন্টা বাদেই একটা বড় হাট বাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেখার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনী। সঙ্গীন সমেত বলতে আর্ম ফোর্স, মানে অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র পুলিশ সেনাবাহিনী, নইলে বাড়িতে তার প্রায় ধসিয়েই দিত। মানে এত ভিড় হচ্ছিল ঘরটাকেই ধসিয়ে দিত। আচ্ছা কল্পনা কর, শালবনের মোড়েই যদি একটা আসে, সবাই তো দেবতা ভাবে একদম পুরো ছুটে চলে আসবে সবাই। দেখ, এই হাট বাজারের এত জঞ্জাল ঝাড় দিয়ে এলিসেন্দা সিদ্ধারা যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যায়। সঙ্গে সঙ্গে একটা বিজনেস মাইন্ড এলে যে চারদিকে একটা বেড়া দিয়ে তো সবাই দেখলেই 5 সেন্ট করে, 5 সেন্ট বলতে তোরা জানিস পয়সা। আচ্ছা, কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। হ্যাঁ, এখন তো নাই আমাদের, ওইটা ধর। আচ্ছা দেখ, হ্যাঁ, ডলার যেখানে চলে সেখানে সেন্ট। এবার ওদের সেন্ট তবু কেন চলে বলতে না, ওদের একটা ডলার মানে অলমোস্ট 70-72 টাকা, তার মানে সেন্টের দাম আছে প্রচুর। আমাদের 1 পয়সা লিখে কি 1 পয়সা লিখে কিছু 1 পয়সা ছাড়া 1 টাকার দাম থাকছে না ভালো করে, 8 আনার দাম উড়ে গেল। দেখ, কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছলো। এটা দেখ, এই জায়গাটা ইন্টারেস্টিং। পৌঁছলো যাচ্ছিল এক উড়ন্ত দৌড়বাজিকর। সে ভিড়ের উপর বার কয়েক ভোঁ করলে কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিলে না।
কারণ তার ডানাগুলো মোটেও কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলো দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদুড়ের মতো। জগতের সবচেয়ে দুর্ভাগা ও নক্ষত্র বাদুড়ের মতো জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা এলো স্বাস্থ্যের সন্ধানে। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই যে শুনে যাচ্ছিল তার বুকে এখানে দেখ বিভিন্ন লোক দেখাবে, আর বিভিন্ন ওটা বাদুড়েরই একটা কোনো বিশেষ ধরন, যে হয়তো দেখি যে হাই অল্টিটিউডে উঠতে পারে। যাই হোক, আমিও একদম ক্লিয়ারলি জানিনি কি বটে নক্ষত্র। সুদীপ্ত স্যার পাঠাইলেন। দেখ, এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকেই যে শুনে যাচ্ছিল তার বুকের ধুপুক। একজন এসছে যে গুনে যাচ্ছিল, তার অসুখটা কি বল দেখি। জন্মের পর থেকে তার হার্টটা কতবার বিট হয়েছে সেটা সে গুনি যাচ্ছে, এটা তার অসুখ। আমি আগেই বলেছি ম্যাজিক রিয়ালিজম। তারপর দেখ, গুনতে গুনতে এখন সে সব সংখ্যাই শেষ করে ফেলেছে। বুঝে দেখ, বলছে হার্টবিটটা গুনতে সে তার সমস্ত সংখ্যাই মানে শেষ করে ফেলেছে। তুই বাস্তবে ভাবলে চলবে না, বাস্তবে কি এগুলো কোনো রোগ হলেও এরকমভাবে। তারপরে দেখ, এলো বড় না ওইখানটা বললো কোনো হ্যাঁ, এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। এলো এক ঘুমে হাঁটা লোক, যে দিনে বুঝি দেখ একটা লোক কোনোদিন ঘুমাতে পারে না, কেন তারাদের যে শব্দটা হয় সেটা ও শুনতে পারে, দিয়ে ঘুম ভাঙে যায়, কঠোর লোক। বুঝিয়ে দেখ, এলো এক ঘুমে হাঁটা লোক, এইটা শুন ডেঞ্জারাস, যে দিনে জেগে থেকে যা যা কাজ করেছে সব রাত্রিরে ঘুমে উঠে সেগুলো গুবলেট করে দেয়। মানে এরকম লোককে তুই যদি কোনো তোর ঘরের কাজে রাখিস তাহলে হয়ে গেছে। দিনের বেলায় সব কাজটা করে, রাতের বেলায় ঘুমের ঘরে যেয়ে ভেঙে দেয়, সব দেখ গুবলেট করে দেয়। এছাড়াও কত জন, তাদের অবশ্য অত ভয়াবহ অসুখ নেই। পৃথিবী কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাই ও এলিসেন্দা অবশ্য তাদের ক্রান্তিতেই সুখী, কারণ হপ্তা শেষ হওয়ার আগেই তাদের সব ঘর ঠেসেছে টাকা গড়িতে, বুঝ, করোড়পতি। আর ভেতরে ঢুকবার পালা কখন আসে তার জন্য সে যে তীর্থযাত্রী স্যার অপেক্ষা করে রয়েছে বাইরে, তা এমন কি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গেছে, বুঝি দেখ। আর এমন দর্শন, এমন লাইন দিয়ে আছে যেটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এত লাইন, আর অলরেডি ঘর টাকায় ভরে গেছে। ভাবে দেখ, এই দেবদূতেই ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনোই ভূমিকা নেয়নি, আর তার এই ধরা কড়া নিড়ে কিভাবে সে একটু আরাম পাবে তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। তেলের বাতি বা উপাসনার মোমবাতির নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হবার জোগাড়, অথচ ওগুলো সারাক্ষণ তারের কাছে চলছে। সবাই তো দেবতা দেখতে আসছে, মোমবাতি নিয়ে আসছে, কেউ প্রদীপ জ্বালাচ্ছে, মানে ওর বিরাট কষ্ট লাগছে, কিন্তু সবাই এসে পর করছে। গোড়ায় তাকে ওরা নেপথলিন খাওয়ানোর চেষ্টা করেছিল। লজিকটা শুন, নেপথলিন খাওয়ানোর চেষ্টা করেছিল সেই পরম জ্ঞানী পড়োশিনীর প্রজ্ঞা অনুযায়ী। সেই যে সব জানতা গামছাওয়ালা যে পড়োশিনী, সে তার জ্ঞান অনুযায়ী, প্রজ্ঞা মানে জ্ঞান অনুযায়ী বলেছিল তাই নাকি দেবদূতের খাদ্য হিসাবে বিধান নিবেদিত। মানে দেবদূত নাকি নেপথ নিলেই খায়, কারণটা শুন, কারণ ওটা ধর সুগন্ধ, ওটাই খায়। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। পাপি তাপিরা প্রায়শ্চিত্ত করার জন্য মানত করে এসব ভুরি ভোজ তার কাছে নিয়ে এসেছিল, আর তারা কখনো এটা বুঝে উঠতে পারেনি যে সে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। লোক ওঠে বেগুন ভর্তা ছাড়া আর কিছু খায় না। আচ্ছা, সে একজন দেবদূত বলে নাকি ফোগলা দাঁতের এক তুত্তুরে বুড়ো বলে? লজিক আছে, দাঁত নাই বেগুন ভর্তাতে খাওয়া সহজ। বলছি সেটা দেবদূত বলে বেগুন ভর্তা খায় না ফোগলা বলে খায় এটা জানি নাই। তবে একমাত্র তুই থাকলে তো সুযোগ করে দিয়েছিস, তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হয় তার ধৈর্য। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছি যত ক্ষমতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি তার অতিপ্রাকৃত ক্ষমতা আমার মনে হয়েছে, লেখক বলছে যে তার ধৈর্য। বাস্তব লাইফেও তাই, ধৈর্য হচ্ছে সুপার ন্যাচারাল পাওয়ার। কোনোদিন কল্পনা করি, কোনো জিনিস দেখে নিবি বাস্তব সিচুয়েশনে কত তাড়াতাড়ি মনটা অধৈর্য হওয়ার চেষ্টা করে। যার ধৈর্য আছে সে সুপার ন্যাচারাল পাওয়ারের অধিকারী। দেখ
বিশেষত প্রথম দিনগুলোই তার ডানায় যেসব নক্ষত্র পরভৃত জম্পেশ করে গজিয়েছে তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক, তার বিকল ঠুটো অঙ্গগুলো ছোঁয়ানোর জন্য, মানে বুঝিয়ে দেখ কিছু পঙ্গু মানুষ এসছে তার পালকগুলো ছিঁড়ে পড়ে যে অঙ্গগুলো পঙ্গু সেগুলো ঠেকাতো যাতে ওগুলো আবার পালক যেমন গজায় সেরকম যদি ঠ্যাং গজি যায়, হাত গজি যায় বা যার গোলমাল আছে সেটা ঠিক হয়ে যায় যে জায়গায় লাগালে আর কি শোয়ার জন্য। এটার রিজনটা কি? যে মানুষ অসহায় সে যে কোনো কিছুকে খুঁজে ধরবে যে আমি যদি সেই সিচুয়েশনটা থেকে উদ্ধার পেতে কোনো মতে পারি। দেখ, আর এমনকি যাদের প্রাণে সবচেয়ে দয়া ধর্ম ছিল তারাও যখন তাকে তাক করে ঢিল ছুটতে লাগলো ছুটতো যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখার জন্য, তখনও সে শান্তই থাকতো। একমাত্র যেবার তারা তাকে উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই যখন তার পাশটা পুড়িয়ে দিল তপ্ত লোহায়। গরুর দেখবি লেজের পাশে একটা করে ছেঁকা দেয় অনেক জায়গাতে, এইখানে দেয় না, এখানেও দেয় না, বিদেশেও থাকে, কারণ মার্কিং করার জন্য যে কাদের বোঝা। আবার বিদেশে আরেকটা জিনিস থাকে কানে পট্টি দেওয়া থাকে, কানে নাম্বার দেওয়া থাকে। তাহলে সেরকম যখন লোহার তপ্ত দিয়ে ছেঁকা দিয়েছিল, এগুলো নাম্বার দেয়, ছেঁকাটা দিল তখন সে চিৎকার করে উঠেছিল, তখন তার ব্যথা লাগিয়েছিল, কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল। তারা ভেবেছিল যে বুঝি মরেই গিয়েছে। আজকে জেগে উঠেছিল যে সে তখন তার ওই রুদ্ধ দুর্বেদ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল, চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার, আর সে ডানা ঝাপটেছিল বার দুই, যা মুরগির বিষটা চান্দ্র ধুলায় এক ঘূর্ণি হাওয়া তুলেছিল, আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কে যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি। বলছে তারপরে চিৎকারে সে একটা ডানা ঝাপটি ছিল যেটা চারদিকে মুরগির যে পটি পড়ে আছে সেইগুলোর সঙ্গে এমন বাতাস একটা ঘূর্ণির মতো সৃষ্টি হয়ে গিয়েছিল হঠাৎ করে। এটা সেই কিছুটা এইটার মতো প্রমাণ হলো না যে শান্ত লোক শান্ত থাকে, যদি তাকে কেউ প্রচুর চাপ দিতে তখন যে অশান্তটা হয় সেটা বাকি সবাইকে সামলে ওঠা মুশকিল। তখন বদমাইশরা অটোমেটিক দৌড়িয়ে পালায়। আচ্ছা, যদিও অনেকে ভেবেছিল তার সাড়াটা ঠিক ক্রোধের নয় বরং জ্বালার ব্যথার, আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এরকম চটিয়ে দেওয়া না হয়, কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় উদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয় বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। বাড়ির ঝি চাকরানিদের প্রেরণা পাওয়া সব সূত্র দিয়েই পাদ্রে গনসাগা ভিড়ের ছ্যাবলামিটা ঠেকিয়ে রেখেছিল। বন্দির প্রকৃতি সম্বন্ধে চূড়ান্ত রায় কি আসে তারই জন্য অপেক্ষা করেছিলেন তিনি। কিন্তু রোম থেকে আসা চিঠিতে কোনো তাড়াই দেখা গেল না। ওই যে যেমন করে কোনো গভর্নমেন্ট সরকারি কাজ করতে দিলে ওগুলো চলতেই থাকে, সেরকম রোমে চিঠি পাঠিয়েছে, পাঠাবে বিশপকে, বিশপ পাঠাবে আর্চ বিশপকে, আর্চ বিশপ পাঠাবে মহন্তকে, আবার ফেরার সময় তো তাই, মহন্ত পাঠাবে আর্চ বিশপকে, আর্চ বিশপ পাঠাবে বিশপকে, বিশপ পাঠাবে আবার ইয়াকে। তো তখন কে আর থাইবে, উড়ে পালাবে। তারা তাদের সময় কাটিয়ে দিলে এই সব প্রশ্নে বন্দির কোনো নাভি আছে কিনা, মানে বুঝিয়ে দেখ উপর থেকে আবার একটা কোশ্চেন আইছে, সেই কোশ্চেনটা এবারে ওই রাস্তা বেরিয়ে যাবে এক উত্তর। মানে কেমনটা বলতে দেখিনি, আমাদের পাশের গ্যালাক্সিতে আমরা যদি একটা হ্যালো পাঠাই, হ্যালো, ওই গ্যালাক্সি থেকে ধর একজন এলিয়ান ওরকম করেই কোথাও প্রাইভেট পড়ছে, এটা কোনো গ্রহ আছে যেখানে একজন এলিয়ান প্রাইভেট পড়ছে, শুন প্রাইভেট পড়ছে, সে হ্যালোটা শুনলো, সেও তোকে হাই বললো, সে হাইটে যখন আসবে তুই তোর নাতিন হয়তো থাকবে, তখন সে শুনবে খাই, তখন যদি তোর লিপিবদ্ধ বা রেকর্ডে না থাকে তখন সে বুঝতেই পারবে হাইটা কিসের জন্য এলো। কারণ কত আলোকবর্ষ দূরে, আলো এক বছরে যে দূরত্বটা অতিক্রম থাকে আলোকবর্ষ বলে, অত দূরকে আসতে হলে বুঝিয়ে দেখ, শব্দ আসতে গেলে কি যে শনিকেই আসুক, আমি ধরছি বাতাস মাধ্যমে আসবে না অন্য মাধ্যমেই আসছে, কিন্তু তবুও তো ওই সময়টা লাগবে, ওর থেকে বেশি লাগবে। দেখ তার কথাবার্তার সঙ্গে সিরিয়ার প্রাচীন ভাষার কোনো সম্পর্ক আছে কিনা একটা ছুঁচের ডগায় তার মতো কটা মাথা এঁটে যায়। তাছাড়া সে কি নিছকেই নরয়ের কোনো লোক গায়ে ডানা লাগিয়ে নিয়েছে? ওইসব তুচ্ছ অতি সংক্ষিপ্ত চিঠিগুলো হয়তো সময়ের শেষ অবধি যাতায়াত করতে থাকতো যদি না এক দৈব ঘটনা পাদ্রে গনসাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দিত। বলছি এই প্রশ্নগুলো একের পর একটা আসছে, সেগুলো ওদিকে যাচ্ছে, ওগুলোর আবার উত্তর আসছে, মানে বুঝতে পারছি অনন্তকাল ধরে সলিউশন হতে নাই। ঘটেছিল কি, ওই দিনগুলোই আরও সব কত উৎসব মেলা সার্কাসের হরেক রকম আকর্ষণের মধ্যে শহরে এসে পৌঁছেছিল একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী, যে তার বাবা মার কথায় অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছিল। মানে একজন মেয়ে সে মেলাতে আসছিল, সে বাবা মায়ের কথা শোনেন বলে মাকড়সা হয়ে গিয়েছিল। হাসছিস, এটা তো সেই মোরালিটির শিক্ষা। আচ্ছা, বাবা মার কথা না শুনলে জীবনে ভালো কারুর হয়েছে এরকম বল দেখি,
ভালো কারোর হয় না, খারাপই হয়েছে, এটা ওই দিকটাই ইঙ্গিত অবশ্যই খারাপ। আমি তোদেরকে আগেই বলেছি, অনেক সময় তোর বাবা হয়তো একটা জিনিস নিয়ে জানে না, তোকে বলছে তুই আধুনিক বেশি, তুই আধুনিক জিনিস নিয়ে জানিস, কিন্তু কিন্তু তোর বাবার মনে কি থাকবে বললি, তোর বাবার মনে কিন্তু তোর নিয়ে ভালো জিনিসটাই থাকবে। সে তাহলে ইন্টেনশন তার রাইট, সে হয়তো তথ্যটা সঠিক সবসময় দিতে পারছে না, কারণ আধুনিক জিনিস অনেক জিনিস জানে, তবু বলবো তার মেনে নেওয়া উচিত তোর, কারণ ওইটা মানলেই তোর লাইফে অগ্রসর হতে পারবি জীবনে। তারপরে হয়তো বুঝিয়ে বললি তখন দেখবি বুঝবে, আর তখনই যদি লেভেল করতে শুরু করিস, বাঘি হয়ে যাস, তাহলে টাইগার শ্রফ ওই ধুড়ি হয়ে যাবে। দেখ আচ্ছা, তাহলে দেখ পৌঁছালো একটি মেয়ের ভ্রাম্যমান প্রদর্শনী, যে তার বাবা মার কথায় অবাধ্য হয়েছিল বলে মাকড়সা হয়ে গিয়েছিল। দেবদূতকে দেখতে যত পয়সা দিতে হয়, একে দেখতে যেতে তার থেকে যে কম পয়সা দর্শনী বাবদ দিতে হয়। শুধু তাই নয়, তার এই অসম্ভব দশার জন্য লোককে যা খুশি প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, এমনকি তার আগা পাঁচতলা খুঁটিয়ে দেখতে দেওয়া হয়, যাতে তার এই বিভীষিকা সত্য মিথ্যা সম্বন্ধে কারোর কোনো সন্দেহ না থাকে। সে এক ভয়ঙ্কর তারান্তুলা, যেটা তোরা বলিস ট্যারেন্টুলা, একটা মস্ত ভেড়ার মতো বড়, আর তার মাথাটা এক বিষাদময়ী কুমারী মেয়ের। যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক তা কিন্তু তার এই তাজ্জব প্রকৃতি নয়, বরং তার অকৃত্রিম দুঃখী করুণ গলা, যে গলায় তার দুর্ভাগ্যের সব খুঁটিনাটি বর্ণনা করত। যখন সে একেবারেই ছেলে মানুষ, এক নাচের আসরে যাবে বলে কাউকে কিছু না বলিয়েই সে তার বাবা মার বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আর অনুমতি না নিয়ে সারা রাত ধরে নাচবার পর সে যখন এক বনের মধ্যে দিয়ে ফিরছিল, তখন হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রপাত আকাশ থেকে দুভাগে ফেড়ে দিয়েছিল তার, আর ফাটলের মধ্যে দিয়ে নেমে এসেছিল জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা, যা তাকে বদলে দিয়েছিল এক আজব মাকড়সায়। কী করে মাকড়সায় পরিণত হলে বুঝতে পারছিস? বাবা মা নাচ কোথা না আসলে পার্টি করতে গিয়েছিল, আসার সময়তেই মাকড়সা। আচ্ছা দেখ, এবার নাচটা আরও ভালো হয়তো ছোটা ঠেঙে। দেখ, যাদের প্রাণে দয়া দাক্ষিণ্য আছে, তারা তার মুখে মাংসের বড়া ছুড়ে দেয়, মানে যাদের তোমাকে দেখে করুণা হয়, তারা তার মুখে চিকেন পকোড়া দিয়ে দিত। আচ্ছা দেখ, একমাত্র তাই তাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে। এরকম এক দৃশ্য যার মধ্যে এতই মানবিক সত্য আর এমন এক ভয়ঙ্কর শিক্ষা আছে, যে তার চেষ্টা করেও হারিয়ে দিতে পারে কোনো উদ্ধৃত দেবদূতের প্রদর্শনী, যে দেবদূত কিনা কচ্চিৎ কখনো নাক সিটকে তাকায় মর্তবাসীর দিকে। তাছাড়া দেবদূতের নামে যে কটা অলৌকিক অঘটনের দায় চাপিয়ে দেওয়া হয়েছিল, তা শুধু এক ধরনের মানসিক বিশৃঙ্খলায় বুঝাচ্ছিল। যেমন এক অন্ধ আতুর, সে তার দৃষ্টি ফিরে পায়নি বটে, তবে তার 3টে নতুন দাঁত গজিয়েছিল। দেখ, দেবদূতের পালকগুলো সবাই নিচ্ছিল না, যার অসুবিধা আছে সে ইয়ে করছিল, বলছে একজন অন্ধ, সে তার দৃষ্টিটা ফিরে পায়নি, কিন্তু 2টা দাঁত গজিয়েছিল। এইটা হলে মুশকিল আছে। দেখ, কিংবা এক পঙ্গু বেচারি, যে হেঁটে হেঁটে গিরিলঙ্ঘন করতে পারেনি বটে, তবে একটা লটারি প্রায় জিতেই যাচ্ছিল, মানে কোনো মিল নাই, এক করতে আরেকটা হয়ে বসে আছে। কিংবা এক কুষ্ঠরোগী, যার ঘাগুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী ফুল। আমি আগেই বলেছি ম্যাজিক রিয়ালিজম। কোনো সান্ত্বনা পুরস্কারের মতো এসব অলৌকিক কাণ্ড আসলে প্রায় বিসদৃশ্য সব মস্করা বা কৌতুকের মতোই। আর এসবের ফলেই দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল। তারপর মাকড়সার বদলে যাওয়া মেয়েটি আসতেই তারা সব নাম ডাক একেবারে ধসে পড়লো। এইভাবেই পাদ্রে গনসাকা তার অনিদ্রা রোগ থেকে চিরকালের মতো রেহাই পেয়ে গেলেন, আর পেলাই ওদের উঠান একেবারে ফাঁকা হয়ে গেল। 3 দিন 3 রাত্রি যখন একটানা ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর কাকড়া হাঁটছিল তাদের শোবার ঘরে, বাড়ির মালিকের অবশ্য বিলাপ করার কোনো কারণ ছিল না। যে টাকা তারা কামিয়েছিল তা দিয়ে তারা এক চক মেলানো দোতলা বাড়ি বানিয়ে নিল। এই জায়গাটা থেকে পরীক্ষা কোশ্চেন আছে, কিন্তু তোদের তো এমসিকিউ বলার কিছু নয়। সে বাড়ির ছিল অলিন্দ আর বাগান, তার উঁচু তারের জাল শীতের সময় যাতে কাকড়ারা ভেতরে ঢুকতে না পারে, আর জানলায় ছিল লোহার ঘোড়াত, যাতে কোনো পথহারা দেবদূতও ঢুকে পড়তে না পারে আচমকা। শহরের কাছে পেলাইও একটা খরগোশ পালন করার ঘিঞ্জি গোলক ধাঁধা বানিয়ে নিল। চিরকালের মতো ইস্তফা দিলে তার সাধ্যপালের কাজে, আর এলিসেন্দা কিনে নিলে কতকগুলো উঁচু খুরওয়ালা ঢাকা জুতো। উঁচু খুরওয়ালা মানে তোরা যে হিল পড়িস, সেটাই যদি বলি খুরটা ভালো লাগছে, এইটাই বলতে চাইছে। দেখ, মানে এখানে বলতে চাইছে পেন্সিল হিল, বলে পেন্সিল হিলের কিছু জুতা কিনে নিল। আর রামধনু রঙা রেশমি কাপড়ের অনেক গ্রস্ত পোশাক। তখনকার দিনে রোববারে যেসব পোশাক পরতো, সবচেয়ে
অভিজাত ও কাঙ্ক্ষিত মহিলারা যা 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 তাদের কোনো মনোযোগ পায়নি, তার মধ্যে মুরগির খাঁচাটাই একমাত্র জিনিস ছিল। যদি তারা রাসায়নিক দিয়ে তা ধুয়ে দিয়ে থাকে, তার ভেতরে বারবার মস্তকীর অশ্রু পড়িয়ে থাকে, সে কিন্তু মোটেও এই দেবদূতের অর্চনায় নয়, বরং সেই গু গোবরের স্তূপের দুর্গন্ধ তাড়িয়ে দিতে। ভূতের মতো এখনো যা ঝুলে আছে সবখানে, আর নতুন দালানটাকে বানিয়ে দিচ্ছে পোড়ো বাড়ি। গোড়ায় যখন তাদের বাচ্চা হাঁটতে শিখলো, তারা খুব সাবধানে ছিল সে যাতে কখনো মুরগির খাঁচাটায় খুব কাছে না যায়, কিন্তু তারপর ক্রমে তাদের ভয় হারাতে শুরু করলো, আর গন্ধটায় অভ্যস্ত হয়ে গেল। বাচ্চার দ্বিতীয় দাঁতটি বেরোবার আগেই সে মুরগির খাঁচার ভেতর খেলতে চলে যেত। খাঁচার তারগুলি ততদিনে অবহেলায় অযত্নে ছিঁড়ে গিয়েছে। অন্য কোনো মর্তবাসীর সঙ্গে কোনো মাখামাখি করেনি দেবদূত, বরং দূরেই থাকতো। এখনও সে তেমন একটা মাখামাখি করে না, তবে সব ভুল ধারণা হারিয়ে বসার পর কোনো কুকুর যেমন বাচ্চাদের যাবতীয় যাচ্ছে তাই অপমান ও নিগ্রহ পরম ধৈর্য ভরে সহ্য করে, তেমনি ধৈর্যের সঙ্গে দেবদূত এই বাচ্চাটিকে সহ্য করত। একই সঙ্গে দুজনেই পেড়ে ফেলতো জল বসন্ত। যে ডাক্তার বাচ্চাটির রোগ দেখতে এসেছিল, সে অবশ্য দেবদূতের হৃৎপিণ্ডে ধুকপুক শোনার লোভ সামলাতে পারলে না, আর সে তার বুকে এত শীষ শুনতে পেলে, যে এতই সরগোল শুনতে পেলে তার বুকে, যে তার পক্ষে তার বৃক্কে যে তার পক্ষে বেঁচে থাকাই সম্ভব বলে ডাক্তারের মনে হলো না। যেটা তাকে সবচেয়ে তাক লাগিয়ে দিল, সেটা এই ডানা দুটোর যুক্তি ও প্রকৃতি। এই দুটি এমনই স্বাভাবিক যে পুরোপুরি কোনো মানুষেরই আবশ্যিক অঙ্গ বলে মনে হয়। আর তার অবাক লাগলো এই ভেবে যে অন্য মানুষদেরই বা ডানা নেই কেন। বুঝে দেখ, ইয়ার ডানাটা এতটা স্বাভাবিক লাগে যে ওর মনে হয় যে অন্য মানুষগুলো ডানা নাই কেন, ভাবে বাড়াবাড়ি ভাবনা। বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করলো, সেটা রোদে বৃষ্টিতে মুরগির খাঁচায় সম্পূর্ণ ধ্বংসের কিছুকাল পরে। দেবদূত এখন এখানে সেখানে ঘুরে বেড়ায়, পথহারা দিক ভোলা কোনো মুহূর্তের মতো। ওরা তাকে ঝাঁটা মেরে বার করে দেয় শোবার ঘর থেকে, কিংবা পরক্ষণেই তাকে দেখে রান্না করে। একই সঙ্গে তাকে এক ভিন্ন জায়গায় দেখা যায় বলে মনে হয় যে তারা অবাক হয়ে ভাবে, এর আবার কতগুলো সংস্করণ হয়ে গেল নাকি। সে কি নিজেকেই তৈরি করেছে বাড়ির সকল কোণায় খামচিতে? আর বিপর্যস্ত অতিথি বিরক্ত এলিসান্ডা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়ে মেচিয়ে বলতে লাগলো, দেবদূতে থই থই করা কোনো নরকে বাস করতে কি জঘন্য কাণ্ড। দেবদূত এখন খেতেই পারে না। কিছু তার প্রত্নপ্রাচীন পড়াটা হতে এরকম, দেবদূত এখন খেতেই পারে না কিছু। তার প্রত্নপ্রাচীন চোখও এখন এত ঘোলাটে হয়ে গেছে যে সব সময় সে জিনিসপত্রে ধাক্কা খায়। তার শেষ পালকগুলোই নিছক সূক্ষ্ম জলের মতো দাঁড়গুলোই এখন আছে তার। পেলাইও একটা কম্বল ছুঁড়ে দেয় তার উপর, তাকে করুণা করে একটা আটচালায় নিচে শুতে দেয়। আর শুধু তখনই তারা আবিষ্কার করলে যে রোজ রাত্রিরে তার জ্বর আসে, আর কোনো বুড়ো নরওয়েবাসীর জীব জোড়ানো ভাষায় সে বিকারের ঘরে প্রলাপ বকে, যে কয়েকবার তারা বিষম ভয় পেয়ে গেছিল। তারই একটা কারণ, তারা ধরেই নিয়েছিল যে এ বুঝি মরতে বসেছে। আর তাদের জ্ঞানীগুণী পড়োশিনী অবধি বলতে পারলে না যে কোনো মরা দেবদূতকে নিয়ে তারা কি করবে। অথচ কোনো মরা দেবদূতকে নিয়ে করবে, ওইটা তাদের এখন বড় সংশয় হয়ে গেছে, এবং দেখে ভাবছে হয়তো মারা যাবে। দেখ, আরেক বেশি না, একটু আছে। অথচ তারা তার সবচেয়ে জঘন্য শীতকালটায় টিকে গেল তাই নয়, প্রথম রৌদ্রের ভরা দিনগুলো আসতেই মনে হলো সে ক্রমেই সেরে উঠছে। উঠোনের সবচেয়ে দূর কোনায় সে কয়েকদিন নিশ্চল পড়ে থাকে, যেখানে কেউ আর দেখতে পায় না। আর ডিসেম্বরের গোড়ায় তার ডানায় মস্ত কতকগুলো আড় ধরা পালক গজিয়ে ওঠে, কোনো কাকতাড়ুয়ার পালক যেন সেগুলো। আর তার জোড়ার আরেকটা দুর্ভাগা লক্ষণ বলেই মনে হলো এই পালকগুলোকে। কিন্তু সে নিজে নিশ্চয়ই জানতে পেরেছিল এসব বদলের আসল কারণ, কেননা কেউ যাতে তা না দেখতে পায় এই বিষয়ে সে খুবই সজাগ ছিল। সে খুবই সাবধান ছিল, কেউ যাতে শুনতে না পায়। আকাশ ভরা ঝিকিমিকি তারার তলায় সে যখন সিন্ধুরোলের গান গুনগুন করে। একদিন সকালে এলিসান্ডা যখন পেঁয়াজ কলির গুচ্ছ কাটছে, তখন আচমকা মনে হলো হঠাৎ যেন দূর বারদরিয়ায় এক ঝলক হাওয়া এসে ঢুকেছে রান্না করে। তখন সে জানলায় গিয়ে দেখতে পেল দেবদূত এই প্রথম তার ডানা ছড়িয়ে উড়বার চেষ্টা করছে, কিন্তু এমনই অগোছালো ও অনভ্যস্ত তার এই অপচেষ্টা যে
তার নখগুলো সবজি বাগানের মধ্যে গভীর সব খাঁজ কেটে দিয়েছে, আর সে হয়তো তার জবুথবু উল্টো পাল্টা ডানা ঝাপটানিতে আটচালাটাও ধসিয়ে দিত। বিশেষত বারে বারে সে যেরকম হড়কে যাচ্ছিল, কিছুতেই আঁটো করে চেপে ধরতে পারছিল না হাওয়া। তবু অবশ্য কেমন নড়বড়ে ভাবে সে একটু উঠতে পারলো ওপরে। এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, নিজের জন্য স্বস্তি আর দেবদূতের জন্য স্বস্তি। যখন সে দেখতে পেল সে দেবদূত এখন শেষ বাড়িটির উপর দিয়ে উড়ে যাচ্ছে, কোনো রকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায়, কোনো মতিচ্ছন্ন জলাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানা ঝাপটানি দিয়ে। পেঁয়াজ কাটা সারা হয়ে যাওয়ার পর এলিসেন্দা তাকে দেখতেই থাকে, যখন তাকে আর দেখাই সম্ভব ছিল না, কারণ সে তো তখন আর তার জীবনের কোনো উৎপাত বা জ্বালাতন নয়, বরং সমুদ্রের দিকচক্রবালে নিছকেই কাল্পনিক একটা ফুটকিই যেন। মানে এলিসেন্দা দেখছে, দেখা সন্তুষ্ট হচ্ছে, তখন আর তার ঘরের কোনো ঝামেলা নয়, সে দূরে উড়ে চলে যাচ্ছে, তার জন্য ওটা দেখতে তার অতটাই এলিসেন্দার ভালো লাগছে। দেখ নিচে লেখা আছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় হচ্ছে এটার অনুবাদক। আচ্ছা, আগে একটা পেয়েছি সিন্ধুরোল শব্দ। সিন্ধুরোল সমুদ্রের গর্জন, সমুদ্রের গান, সমুদ্রের আওয়াজ, সমুদ্রের শব্দ। মানবেন্দ্র রায় সবসময় এডিট করে নাকি, মানে দেখি